ॐ शङ्करं शङ्कराचार्यं केशवं बादरायणं सूत्रभाष्यकृतौ वन्दे भगवन्तौ पुनः पुनः। ईश्वरो गुरुरात्मेति मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। ॐ शान्ति शान्ति शान्तिः। আমরা আজকে দ্বিতীয় অধ্যায়ের ১৬ শ্লোক বিচার করব। আমরা আগে জেনেছি যে বিষয় ইন্দ্রিয় আর বিষয় ইন্দ্রিয়ের সংযোগ সুখ দুঃখ শীতোষ্ণ উৎপন্ন করে। এই তুমি যে বিষয় আর ইন্দ্রিয় আর বিষয় ইন্দ্রিয়ের সংযোগ এ অনিত্য, আসে আর যায়। এর দ্বারা যে শীতোষ্ণ সুখ দুঃখ উৎপন্ন হয় তাও অনিত্য। এর জন্য শীতোষ্ণ সুখ দুঃখ সহ্য করো, অর্জুনকে শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন। সহ্য করলে কি ফল? যে যিনি সহ্য করেন, যিনি সুখ দুঃখে সমান ধীর পুরুষ, সে অমৃত লাভে মোক্ষ লাভে সমর্থ হন। এখন কেন, কিভাবে শীতোষ্ণ সুখ দুঃখ সহ্য করবে? শোক মোহ না করে শীতোষ্ণাদি সহ্য করবে কিভাবে? এটা ১৬ শ্লোকের দ্বারা ভগবান বলেছেন। ইতঃ চ শোক মোহৌ অকৃত্বা শীতোষ্ণাদি সহনম যুক্তম ইস্মাৎ। এর জন্য শোক মোহ না করে, অকৃত্বা শোক মোহ না করে, শীতোষ্ণাদি মানে শীত উষ্ণ সুখ দুঃখ ইত্যাদি ইত্যাদি, সহনম মানে সহ্য করা, যুক্তম উচিত। এর জন্য শোক মোহ না করে শীত উষ্ণাদি সহ্য করা উচিত। কিসের জন্য? কারণ কি? আগের শ্লোকের দ্বারা বলা হচ্ছে, না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টোন্তস্তনয়োস্তত্তদর্শিভিঃ। না সতো বিদ্যতে ভাবো না ভাবো বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টোন্তস্তনয়োস্তত্তদর্শিভিঃ। असतः भाव न विद्यते, सतः अभाव न विद्यते। अनय तत्तदर्शिभिः अनयोः उभयोः अन्तः दृष्टः। असत् बस्तुर अस्तित्व নেই আর সদ্বস্তুর অভাব নেই। তত্ত্বদর্শীদের দ্বারা সৎ আর অসতের এই যে উভয়, সৎ অসৎ যে উভয়ের অন্ত নির্ণয় দেখা হয়েছে। মানে তত্ত্বদর্শী লোক সৎ আর অসতের নির্ণয় দেখেছেন, মানে সৎ সৎই অসৎ অসৎই, এভাবে নির্ণয় দেখেছেন কারা? তত্ত্বদর্শীরা। মানে তত্ত্বদর্শীদের দ্বারা দেখা হয়েছে। কি দেখা হয়েছে? সৎ বস্তুর অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সৎ বস্তুর অভাব নেই। এই শ্লোকের উপর ভাষ্য কি লিখেছেন? শঙ্করাচার্যজি ভগবান লিখেছেন, না সতঃ অবিদ্যমানস্য শীতোষ্ণাদেহ সকারণস্য ন বিদ্যতে নাস্তি ভাবো ভবনম অস্তিতা। না সতঃ মানে অবিদ্যমানস্য, যার বাস্তবতা নেই, শীতোষ্ণাদি, শীতোষ্ণাদি যে অবিদ্যমান, এখন আছে পরে থাকে না, উৎপন্ন হয় নাশ হয়ে যায়, যে অবিদ্যমান
যে শীতোষ্ণ আদি, শীত উষ্ণ সুখ দুঃখ যত কিছু বস্তু আছে, আর ওর যে কারণ, শীতোষ্ণাদি আর শীতোষ্ণাদির যে কারণ, ন বিদ্যতে নাস্তি ভাব ভাবনম, মানে তার অস্তিত্ব নেই, মানে হ্যাঁই নেই, নাই সে, তার যে শীতোষ্ণাদির যে কারণ তা বাস্তবে নেই, তার অস্তিত্বই নাই। কারণ কি? নহি শীতোষ্ণাদি সকারণম প্রমাণেহি নিরূপ্যমান বস্তু সম্ভবতি। প্রমাণের দ্বারা, শাস্ত্র প্রমাণের দ্বারা যখন নিরূপণ করা হয় শীতোষ্ণাদি আর শীতোষ্ণাদির কারণ নিরূপণ করলে পরে কিছুই পদার্থ বলতে থাকেই না, পাওয়াই যায় না। শীতোষ্ণাদির যে কারণ, সে পদার্থ বলতে কিছুই না। যদি নিরূপণ করা হয় প্রমাণ দ্বারা, শাস্ত্র প্রমাণের দ্বারা যদি নিরূপণ করা হলে কি হবে? শীতোষ্ণাদি আর ওর যে কারণ, এ বলতে কোনো পদার্থই থাকে না। এখন শীতোষ্ণাদির যে কারণ, তার বাস্তবতা অস্তিত্বই নাই। কারণ কি? যদি শাস্ত্র প্রমাণের দ্বারা বিচার করা হয়, নিরূপণ করা হয়, তবে এই শীতোষ্ণাদির কারণের কারণ বলতে কোনো পদার্থই দেখা যায় না। আগে দেখানো হচ্ছে, কারণ দেখানো হচ্ছে কেন এগুলো অস্তিত্বই নাই, এর কারণটা কি, কিভাবে বোঝা যাবে? বিকারো হি সহ বিকারঃ চ ব্যভিচরতি যথা ঘটাদি সংস্থানম চক্ষুষা নিরূপ্যমানং মৃদ ব্যতিরেকেন অনুপলব্ধেঃ অসৎ তথা সর্ব বিকারঃ কারণ ব্যতিরেকেন অনুপলব্ধেঃ অসন। বিকারো হি সহ মানে শীতোষ্ণাদি সুখ দুঃখ আদি সব বিকার, সব কার্য। বিকার শব্দের অর্থ কার্য। যত এই যে শীতোষ্ণাদি সব দেখা যাচ্ছে সবই কার্য। আর বিকারঃ চ ব্যভিচারতি, যে বিকার পদার্থ, কার্য পদার্থ ব্যভিচার হয়। ব্যভিচার শব্দের অর্থ হলো পরিবর্তন হয়, সবসময় এক রকমের থাকে না। লৌকিক ব্যবহারে ব্যভিচার কাকে বলে? যে শিষ্টাচারকে উল্লঙ্ঘন করা, যেমন সামাজিক নিয়মকে উল্লঙ্ঘন করা কি ব্যভিচার বলে। কিন্তু এখানে ব্যভিচার শব্দের অর্থ হলো সবসময় একই রূপে না থাকা। বিকার যে কার্য পদার্থ, সে সবসময় এক রূপ থাকে না, উৎপন্ন হয়, নাশ হয়ে যায়। যেমন যথা ঘটাদি সংস্থানম চক্ষুষা নিরূপ্যমানম, ঘটাদি যে আকার, ঘটাদি আকার চক্ষুর দ্বারা নিরূপণ করা হলে মৃদ ব্যতিরেকেন, মাটি থেকে ভিন্ন ঘটাদি আকারকে উপলব্ধি করা যায় না। ঘটাদি আকার আমরা দেখতে পাচ্ছি, ঘটের আকার কি গোলাকার। যে ঘট দেখা গেলে পরে যখন আমরা চক্ষুর দ্বারা নিরূপণ করব, বিচার করব, তো বিচার করলে দেখা যাবে কি মাটিরই একটা, মাটি দিয়েই বানানো হয়েছে কি গোলাকার একটা পদার্থ। যে আকারটা, সে আকারটা কি? আকার বলতে কিছুই না, আকারটা হলো মিথ্যা। কারণ কি? সে আকারও মাটি দিয়েই বানানো হয়েছে। এর জন্য মাটি থেকে অতিরিক্ত তার আকারটাকে উপলব্ধি করা যায় না। না যাওয়ার কারণে ঘটাদি যে আকার, সে আকার হলো কি? মিথ্যা। এর জন্য কারণ কি? যে সেখানে তো মাটি ছাড়া আর কিছুই নেই, মাটি ছাড়া আর কিছুরই অস্তিত্ব পাওয়া যায় না। এর জন্য ঘটাদি সংস্থানম, ঘটাদি আকারকে চক্ষুর দ্বারা যখন নিরূপণ করা হয়, বিচার করা হয়, নিরীক্ষণ করা হয়, তখন দেখা যায় যে ঘটাদি সংস্থান আসলে মাটি ছাড়া কিছুই নয়, মাটি থেকে অতিরিক্ত কিছুই নয়, মাটি থেকে অতিরিক্ত কোনো আকারে উপলব্ধি করা যায় না। এর জন্য ঘটাদি সংস্থান মাটি থেকে ভিন্নভাবে উপলব্ধি না করার কারণে সে ঘটাদি সংস্থান কি হলো? ঘটাদি আকার, সংস্থান মানে আকার,
घटादि आकार मिथ्या। तथा सर्वो विकारः कारण व्यतिरेकेन अनुपलब्धे असन। যেমন ঘটাদি আকার তার কারণ কি মাটি, মাটি থেকে ভিন্ন না হওয়ার কারণে মিথ্যা, তদ্রূপ এই জগতে যত কিছু পদার্থ আছে সমস্ত পদার্থই তার কারণ থেকে ভিন্ন না হওয়ার কারণে মিথ্যা। কারণ কি সবই বিকার, বিকার কি ব্যভিচারতি, বিকার পদার্থ কার্য পদার্থ এক সময় থাকে অন্য সময় থাকে না, সদা থাকে না, এর জন্য বিকার কি অসৎ। যে আগে দেখুন, জন্ম প্রধ্বংসাভ্যাং প্রাগ ঊর্ধ্বং চ অনুপলব্ধে। কার্য যে পদার্থ, কার্য পদার্থ সৃষ্টির পূর্বে আর ধ্বংসের পরে। কার্য পদার্থ মানে ঘটাদি যত পদার্থ আছে কার্য পদার্থ, তা যখন সৃষ্টি হয়েছে তার পূর্বে ছিল না, আর যখন নষ্ট হয়ে যাবে ঘটাদি পদার্থ নষ্ট হওয়ার পরেও থাকবে না। এর জন্য একে কী বলা হয়, ঘটাদিকে শীতোষ্ণ আদিকে মিথ্যা অসৎ বলা হয়, অসৎ। এখন পূর্বপক্ষী শঙ্কা করেছে, যখন শাস্ত্রকার লোক শাস্ত্র লেখেন তখন মাথায় এটা রাখেন বুদ্ধিতে যে আমি যেটা লিখছি এর উপরে কি ধরনের সংশয় হতে পারে, আগে যারা শুনবে পড়বে তারা কী রকমের সংশয় করতে পারে, তাদের মাথায় কীরকম সংশয় উৎপন্ন হতে পারে, সে সংশয়টা তারা নিজেরাই উত্থাপন করে সংশয়ের সমাধান করার মাধ্যমে শাস্ত্র রচনা করেন। এখানে ভাষ্যকার ভগবান এই শ্লোকের উপর ব্যাখ্যা করতে গিয়ে সেও কি পূর্বপক্ষীর মাধ্যমে সংশয়কে উত্থাপন করে, উত্তরপক্ষীর মাধ্যমে নিজেই উত্তরপক্ষী হয়ে কি উত্তর দিয়েছে, নিজেই পূর্বপক্ষী হয়ে সংশয় করেছেন, নিজেই উত্তরপক্ষী হয়ে উত্তর দিয়েছেন। এর জন্য শাস্ত্র শোনার সাথে সাথে প্রশ্ন তো অনেক উৎপন্ন হয়, কিন্তু কি করতে হবে, অপেক্ষা করলে পরে সেই প্রশ্নের সমাধান শাস্ত্রের মাধ্যমেই পাওয়া যাবে। এমন কোনো প্রশ্ন নাই যা শাস্ত্রে নাই, এমন কোনো সমাধান নাই যে শাস্ত্রে নাই। এই জন্য অত ব্যাকুল হলে হবে না, শুনতে শুনতে সবই জ্ঞান হয়ে যাবে। আগে এখানে পূর্বপক্ষী এসে প্রশ্ন সমাধান সংশয় করল, মৃদাদি কারণস্য তৎকারণস্য চ তৎকারণ ব্যতিরেকেন অনুপলব্ধে অসত্যম। মৃদাদি যে কারণ, ঘটের কারণ কি মাটি, মৃদ মানে মাটি, ঘটের কারণ যে মাটি, মাটির যে কারণ তারও যে কারণ, সে তো তার কারণ থেকে ভিন্ন নয়। মাটির কারণ আর তার কারণ, মাটির কারণ যে সে আবার তার কারণ থেকে ভিন্ন নয়। তবে কি হলো, ভিন্ন রূপে উপলব্ধি না হওয়ার কারণে মাটি এবং মাটির কারণ সবই কি হলো, অসৎ, মিথ্যা। মৃদাদি কারণ তৎকারণস্য চ, মৃদাদি যে কারণ, মাটির যে কারণ, কিসের, ঘটের কারণ, ঘটের যে কারণ মাটি, আর মাটির যে কারণ তা কিন্তু তার কারণ থেকে ভিন্ন না হওয়ার কারণে মিথ্যা। তদ অসত্যে চ সর্বাভাব প্রসঙ্গ ইতি চেত। এভাবে সবের অভাব হওয়ার কারণে তদ অসত্যে যে মৃদাদি কারণ, মৃদ মাটি যে কারণ, ঘটের যে কারণ, আর মাটিরও যে কারণ, এ যদি অসত্য হয় তবে কি সমস্ত কিছুর অভাব। এটা পূর্বপক্ষী শঙ্কা করছে যে মাটিরও কারণ আছে, তারও কারণ আছে, এভাবে বিচার করতে গেলে সবই তো কারণ থেকে ভিন্ন নয়, ভিন্ন না হওয়ার কারণে সবই মিথ্যা। সবে মিথ্যা হলে কি হলো, সবই কোনো পদার্থেরই আর থাকলো না, পদার্থের সমস্ত পদার্থেরই অভাব হয়ে গেল। এখন সিদ্ধান্তে উত্তর দিয়েছেন, ন সর্বত্র বুদ্ধিদ্বয় উপলব্ধে সদ্বুদ্ধি অসদ্বুদ্ধি।
সমস্ত পদার্থের অভাব হয়ে যাবে এমন নয়, কিন্তু সব জায়গায় দুটা পদার্থ উপলব্ধি হয়। কি কি? সদ্বুদ্ধি না, দুটা বুদ্ধি, সব জায়গাতে দুটা বুদ্ধি উপলব্ধি হয়। একটা হলো সদ্বুদ্ধি আর একটা হলো অসদ্বুদ্ধি। তো সদ্বুদ্ধি আর অসদ্বুদ্ধি, সদ্বুদ্ধির যে বিষয় তা সৎ, অসদ্বুদ্ধির যে বিষয় তা অসৎ। আগে বলা হবে, যেমন ঘট অস্তি, তা ঘট বুদ্ধির বিষয় ঘট, আর অস্তি মানে সন, মানে আছে, তা আছে অস্তিত্ব হলো সৎ, আছে যে তার বিষয় যে সৎ তাকে বলা হয় সৎ। মানে অস্তিত্ব বুদ্ধির বিষয় হলো সৎ, আর ঘট বুদ্ধির বিষয় হলো অসৎ। এটা আগে দেখানো হবে। দুটা বুদ্ধি সব জায়গাতেই উপলব্ধি হয়, একটা হলো সৎ বুদ্ধি আর একটা হলো অসৎ বুদ্ধি। সৎ বুদ্ধি কাকে বলে? ইয়দ বিষয়া বুদ্ধি ন ব্যভিচরতি তৎসৎ, ইয়দ বিষয়া বুদ্ধি ব্যভিচরতি তদসৎ ইতি সদসৎ বিভাগে বুদ্ধিতন্ত্রে স্থিতে। সৎ কাকে বলে? ইয়দ বিষয়া বুদ্ধি, যে বিষয়ক বুদ্ধি ব্যভিচরতি মানে সবসময় থাকে না। কি হয়? বুদ্ধি যেমন ঘটবুদ্ধি, ঘটবুদ্ধি কখন হয়? ঘট যদি দেখি তখনই ঘটবুদ্ধি হয়, ঘট যদি না থাকে তবে ঘটবুদ্ধি হয় না। তো যে বিষয়ক বুদ্ধি ব্যভিচার মানে এখন আছে পরে নাই, তাকে বলে ব্যভিচার, সবসময় থাকে না। যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না, যে বিষয়ের বুদ্ধি সবসময় থাকে না, সেই বিষয়কে বলা হবে অসৎ। আর যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে, যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে তাকে বলে সৎ, আর যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না তাকে বলা হবে অসৎ। মানে সৎ বিষয়ক বুদ্ধি, সৎ বিষয়ক বুদ্ধি সবসময় থাকবে, এর জন্য সৎ বিষয়ক বুদ্ধির বিষয় কি হবে? সৎ। ঘট বিষয়ের বুদ্ধি, ঘট বিষয়ক বুদ্ধি, ঘট বিষয়ক বুদ্ধি, তো বুদ্ধির বিষয় কি হবে? ঘট। ঘট বিষয়ক যে বুদ্ধি, সেই বুদ্ধির বিষয় হবে ঘট। তাই ঘট বিষয়ক যে বুদ্ধি, সেই বুদ্ধি ঘট হলে থাকে, ঘট যদি না থাকে থাকে না। তা ঘটের সাথে ঘট বুদ্ধি, ঘট নষ্ট হয়ে গেলে ঘট বুদ্ধি নাশ হয়ে যায়। মানে বুদ্ধি তো সবসময় থাকে না, ঘট বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না। কারণ কি? ঘট উৎপন্ন হলে ঘট বিষয় বুদ্ধি দেখা যায়, ঘট নাশ হয়ে গেলে ঘট বিষয় বুদ্ধি দেখা যায় না। তো যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না তাকে বল, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় তাকে বল, সেই বিষয়কে বলা হবে কি? অসৎ। যেমন ঘট দেখলে পরে কি হলো? ঘটবুদ্ধি উৎপন্ন হলো। তো ঘটবুদ্ধির বিষয় কি? ঘট। তো এই বুদ্ধিটা কি বিষয় করছে? কাকে বিষয় করছে? ঘটকে। তো ঘট বিষয়ক বুদ্ধি, যে বুদ্ধি ঘটবুদ্ধি কি বিষয়ক? ঘট বিষয়ক বুদ্ধি। তো ঘট বিষয়ক যে বুদ্ধি, তো বুদ্ধির বিষয় কি? ঘট। বুদ্ধির বিষয় হলো ঘট। ঘট বিষয়ক বুদ্ধি, যে বুদ্ধি ঘটকে বিষয় করে, যে বুদ্ধি ঘটকে বিষয় করে তাকে বলা হয় ঘট বিষয়ক বুদ্ধি। তো ঘট বিষয়ক যে বুদ্ধি তার বিষয় কি? ঘট। তো এই যে ঘট বিষয়ক বুদ্ধির যে ঘট, তো ঘট বিষয়ক বুদ্ধি কি? সবসময় থাকে না। ঘট থাকলেই ঘট বিষয়ক বুদ্ধি থাকে, ঘট না থাকলে ঘট বিষয়ক বুদ্ধি থাকে না। তো যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় কি? ঘটাদি, তা অসৎ। আর যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে, যেমন সৎ বিষয়ক বুদ্ধি, ঘট থাকুক আর না থাকুক, অস্তিত্ব যে বুদ্ধি, সে তা সবসময় সব জায়গায় থাকে। এর বিচার আগে দেওয়া আছে। এখন সৎ বুদ্ধি আর অসৎ বুদ্ধি, সৎ কি অসৎ কি, এ বুদ্ধির উপরে সৎ অসৎ বিভাগে সৎ কি আর অসৎ কি, এ কার অধীনে? বুদ্ধির অধীনে। বুদ্ধির অধীনেই হলো সৎ আর অসতের নির্ণয়। তো সৎ কিভাবে বুঝবো? যে কোন বস্তু সৎ, কোন বস্তু সৎ, এটা কিভাবে বুঝবো? যে বিষয়ক বুদ্ধি
সব সময় থাকে না। যে বিষয়ক বুদ্ধি সব সময় থাকে না, সেই বিষয়ক যে বুদ্ধি, সে বুদ্ধির যে বিষয় তাকে বলা হবে অসৎ। যে বিষয়ক বুদ্ধি সব সময় থাকে না, কি ঘট বিষয়ক বুদ্ধি সব সময় থাকে না, ঘট থাকলেই থাকে, ঘট না থাকলে থাকে না। তা ঘট বিষয়ক বুদ্ধি, ঘট বুদ্ধি, তা ঘট বুদ্ধির বিষয় কি? ঘট। তা ঘট হলো অসৎ। আর অস্তিত্ব বুদ্ধি, অস্তিত্ব বুদ্ধির বিষয় হলো কি? সৎ। অস্তিত্ব বুদ্ধি মানে অস্তিত্ব বিষয়ক যে বুদ্ধি, সৎ বিষয়ক যে বুদ্ধি, তো সৎ বিষয়ক যে বুদ্ধি তার বিষয় কি হলো? সৎ। সে সবসময় থাকে, সতের কোনো সৎ আগেও ছিল, এখন আছে, পরেও থাকবে। এর জন্য যে সৎ বিষয় বুদ্ধির বিষয় সৎ, তা সতেই, অস্তিত্ব যে তা সতেই। যে বিষয়ক বুদ্ধি ব্যভিচার হয়, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় তাকে বলা হবে অসৎ। আর যে বিষয়ক বুদ্ধির কি ব্যভিচার হয় না, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় তাকে বলা হবে সৎ। সৎ অসৎ বিভাগে বুদ্ধিই প্রধান, বুদ্ধির অধীনেই কি সৎ কি অসৎ তা নির্ণয় করা হয়। বুদ্ধির অধীনে যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় তা সৎ। যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয় তাকে বলা হয় অসৎ। সর্বত্র দ্বয়ে বুদ্ধি সর্বেহি উপলভ্যেতে সমানাধিকরণে। একটা অধিকরণে, এক অধিকরণ মানে আশ্রয়, এক আশ্রয়ে কি দুটা বুদ্ধি থাকে। যেমন ঘট, ঘটে দুটা বুদ্ধি কীরকমের? ঘট আছে, ঘট আছে, ঘট সন, ঘট আছে, এখানে দুটা বুদ্ধি, একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। আছে মানে অস্তিত্ব বুদ্ধি, একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। সর্বত্র দ্বয়ে বুদ্ধি সর্বেই উপলব্ধ, সব জায়গাতে দুটা বুদ্ধি সবার দ্বারা উপলব্ধি হয়। সর্বত্র মানে সব জায়গাতে সবার দ্বারা দুটা বুদ্ধি উপলব্ধি হয়। অসৎ ইতি না সমানাধিকরণে, একটা আশ্রয়ে, একই আশ্রয়ে সবার দ্বারা দুটা বুদ্ধি উপলব্ধি হয়। এখানে গ্রহণ করা হচ্ছে ন নীলোৎপলবৎ সন ঘটঃ সন পটঃ সন হস্তি ইতি এবং সর্বত্র। এখানে যে দুটা বুদ্ধি গ্রহণ করা হয়েছে এটা নীলকমল, নীলকমল মতো নীলকমল। এখানে দুটা বুদ্ধি, একটা নীলত্ব বুদ্ধি আর একটা কমলত্ব বুদ্ধি, এটাকে গ্রহণ করা হচ্ছে না। দুটা বুদ্ধি সব জায়গায় যে দুটা বুদ্ধি গ্রহণ করা হয়, কিন্তু এটাকে গ্রহণ করা হচ্ছে না যে নীলকমল। এখানে নীলত্ব বুদ্ধি কমলত্ব বুদ্ধি, এখানে এটা গ্রহণ করা হবে না। যেমন মরুভূমিতে জল দেখলে একটা অধিষ্ঠান বুদ্ধি আর একটা জলত্ব বুদ্ধি। তো অধিষ্ঠানের অতিরিক্ত জল বুদ্ধি থাকেই না, এরকম দুটো বুদ্ধিকে গ্রহণ করা হবে, যা একটা বুদ্ধির বাস্তবে অস্তিত্বই নেই অধিকরণ ছাড়া। যে কি মরুভূমিতে যখন আমি রৌদ্রের সময় গেলাম তখন কি জলের মতো দেখা যায়, তো মরুভূমিতে জলের মতো এখানে দুটা বুদ্ধি, একটা ইদম জলম, ইদম উদাকম। ইদম মানে মরুভূমিতে, মরুভূমি জল, ইদম উদাকম, ইদম বলতে কি কাকে? অধিষ্ঠানকে। উদাকম মানে জল, অধিষ্ঠান মানে আশ্রয়। ইদম উদাকম, ইদম মানে এই জল, এই মানে কি? অধিষ্ঠান, অধিষ্ঠান মানে আশ্রয়। মরুভূমিকে যে বললাম যে ইদম উদাকম মানে এই জল, এই মানে আশ্রয়, আশ্রয়ই জল। এখানে জল যে, জলের অস্তিত্ব আশ্রয় যে কি মরুভূমির অতিরিক্ত নাই। এইভাবে দুটা বুদ্ধি ইদম উদাকম, এই জল, এখানে যে দুটা বুদ্ধি এই বুদ্ধিকেই গ্রহণ করা হবে। নীল উৎপলবৎ, নীল কমল মানে নীল কমলে যে নীলত্ব বুদ্ধি আর উৎপলত্ব বুদ্ধি, উৎপল মানে কি? কমলত্ব বুদ্ধি আর নীলত্ব বুদ্ধি, এভাবে দুটা বুদ্ধি। এখানে কিন্তু দুটাই বুদ্ধি, কিন্তু এখানে একটা মিথ্যা নয়, এখানে দুটাই নীল আর কমল। এখানে আর উদাহরণ দেওয়া হচ্ছে যে এখানে হলো গুণ আর গুণী ভাব, নীল কমল হলো গুণ আর গুণী ভাবকে, এভাবে দুটা বুদ্ধিকে গ্রহণ করা
হবে না। কিভাবে গ্রহণ করা হবে? যেমন অধিষ্ঠান ছাড়া যেখানে অস্তিত্ব, অধিষ্ঠান ছাড়া যার কোনো অন্য বুদ্ধির কোনো অস্তিত্ব নেই সেখানেই সেটাই গ্রহণ করা হবে। যেমন মরুভূমিতে মরুভূমিতে যে জল, সেই জলের অস্তিত্ব নাই, সেখানে একটা জলবুদ্ধি আর একটা ইদম বুদ্ধি, এই দুটা বুদ্ধি, এরকমের দুটা বুদ্ধিকে গ্রহণ করা হবে। এখন নীল উৎপলবত নীলোৎপলবত, একটা নীলত্ব বুদ্ধি আর একটা উৎপলবত বুদ্ধি, এরূপে দুটো বুদ্ধি, এরকমের দুটো বুদ্ধি গ্রহণ করা হবে না। কীরকমের? সন ঘটঃ সন পটঃ সন হস্তি ইতি এবং সর্বত্র, এরূপ গ্রহণ করা হবে। ঘট আছে, ঘট মানে কি? কলস, কলসকে ঘট বলে। সন পটঃ, পট মানে কাপড়, ঘট আছে, কাপড় আছে। হস্তি, সন হস্তি, হস্তি মানে হাতি। ঘট আছে, কাপড় আছে, আর কি আছে? হাতি আছে। ইতি এবং সর্বত্র, এইরকমের সব জায়গাতে দুটা বুদ্ধি, এখানে একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। অস্তিত্ব বুদ্ধি আছে, অস্তিত্ব বুদ্ধির ফলেই আছে শব্দটা প্রয়োগ করা হয়। অস্তি অস্তি সন সন, ঘটঃ সন মানে ঘট আছে। দুটো বুদ্ধি, একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। ঘট মানে কলস। আর পটঃ সন, পট আছে মানে কাপড় আছে, একটা পটত্ব বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। হস্তি সন, হাতি আছে মানে অস্তিত্ব বুদ্ধি আর কি? অস্তিত্ব বুদ্ধি। এই রকমের দুটা বুদ্ধিকে গ্রহণ করা হবে। নীল উৎপলবাদ, নীল আর উৎপল, এই গুণাগুণী যে দুটো বুদ্ধি, সে বুদ্ধিকে গ্রহণ করা হবে না। এখন সবার দ্বারা সব জায়গাতেই একটা বস্তুতে দুটা বুদ্ধি উৎপন্ন হয়। যেমন ঘটে, ঘট আছে, এখানে একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি। কাপড়ে, কাপড় আছে, একটা পটত্ব বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি, মানে কাপড়ত্ব বুদ্ধি ভাবে বলা যায়। আর একটা হস্তি আছে, হস্তি সন মানে হস্তিত্ব বুদ্ধি আর অস্তিত্ব বুদ্ধি, দুটা বুদ্ধি। একই বস্তুতে দুটা বুদ্ধি উপলব্ধি হয়। যে বিষয়ে বুদ্ধি সবসময় থাকে সেই বুদ্ধির বিষয়কে বলা হবে সৎ, আর যে বিষয়ে বুদ্ধি সবসময় থাকে না তাকে বলা হবে অসৎ। এখন দুটা বুদ্ধি এর মাধ্যমেই নির্ণয় করা হবে একটা সৎবুদ্ধি আর একটা অসৎ বুদ্ধি। সৎ অসৎ বিভাগে বুদ্ধি হলো প্রধান, বুদ্ধির দ্বারাই নির্ণয় করা হবে কোনটা সৎ কোনটা অসৎ। সৎ বুদ্ধির বিষয় যেটা হবে সে হবে সৎ, অসৎ বুদ্ধির বিষয় কি যা হবে তা হবে অসৎ। কারণ কি? সৎ বুদ্ধির বিষয়, সেই বিষয় সবসময় থাকে না। সৎ বিষয়ক বুদ্ধির যে বিষয় বুদ্ধি, সৎ বিষয়ক বুদ্ধি, সৎ বিষয়ক যে বুদ্ধি, সে বুদ্ধি তো সবসময় থাকে না, থাকে। সৎ বিষয়ক বুদ্ধি সবসময় থাকে, এর জন্য সৎ বিষয়ক বুদ্ধির যে বিষয় তা সৎ, অসৎ বিষয়ক বুদ্ধির যে বিষয় তা অসৎ। কারণ কি? অসৎ বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না। যেমন ঘট বিষয়ক বুদ্ধি, ঘট থাকলেই থাকে আর না থাকলে থাকে না। এখন দুটা বুদ্ধি সব জায়গায় সবার দ্বারা উপলব্ধি হয়। সব জায়গায় একই বস্তুতে দুটা বুদ্ধি সবার দ্বারা উপলব্ধি হয়। যেমন ঘট অস্তি, ঘট আছে, একটা ঘট বুদ্ধি আর একটা অস্তিত্ব বুদ্ধি, এরকমের সমস্ত পদার্থে। তয়োঃ বুদ্ধ্যোঃ ঘটাদি বুদ্ধি ব্যভিচরতি তথা সদর্শিতম ন তু সদ্বুদ্ধি। তয়োঃ বুদ্ধি, একটা ঘট বুদ্ধি আর একটা সৎ অস্তিত্ব বুদ্ধি। তয়োঃ বুদ্ধি, দুটা যে বুদ্ধি, সৎ বুদ্ধি আর অসৎ বুদ্ধি। সৎ বুদ্ধি আর অসৎ বুদ্ধি, দুটা বুদ্ধির মধ্যে ঘটাদি বুদ্ধি ব্যভিচারতি, ঘটাদি বুদ্ধি ব্যভিচারণ, ব্যভিচার শব্দের অর্থ হলো সবসময় থাকে না। দুটো বুদ্ধির মধ্যে সৎ বস্তু যে সৎ বুদ্ধি, সে সবসময় থাকে, তা সবসময় থাকে। আর ঘটাদি বুদ্ধি যে অসৎ বুদ্ধি, অসৎ বিষয়ক বুদ্ধি যে ঘটাদি বুদ্ধি, সে তা সবসময় থাকে না। ব্যভিচারটি, ঘটাদি বুদ্ধি সব ব্যভিচার করে, মানে এক রকমের একই রূপ সবসময় থাকে না। দুটা বুদ্ধির মধ্যে ঘটাদি বিষয় করে যে বুদ্ধি, ঘটাদি বুদ্ধি মানে কি? ঘট বুদ্ধি মানে কি? যে ঘটকে বিষয় করে যে বুদ্ধি, ঘট বুদ্ধি। ঘট বুদ্ধির বিষয় কি? ঘট।
তো ঘটবুদ্ধি কাকে বিষয় করেছে? ঘটকে। তো ঘটবুদ্ধি কি বেবিচার করে, ঘটবুদ্ধি সবসময় থাকে না, এর জন্য ঘটবুদ্ধি অসৎ। আর সৎবুদ্ধি সবসময় থাকে। কি যদি ঘট নষ্ট হয়ে যায় তা পট অস্থি, এখানে পটে আর সদ্বুদ্ধি থেকে গেল। তো সদ্বুদ্ধি সর্বত্র থাকে। আর ঘটবুদ্ধি, ঘট বিষয়ক যে বুদ্ধি, ঘটবুদ্ধি মানে ঘট বিষয়ক বুদ্ধি, ঘটকে বিষয় করে যে বুদ্ধি, সে বুদ্ধি সব সময় থাকে না। ঘট বিষয়ক বুদ্ধি সব সময় না থাকার কারণে কি হয়? ঘট বিষয়ক বুদ্ধির যে বিষয় ঘট তা অসৎ। আর সৎ বিষয় বুদ্ধি বেবিচার হয় না, কারণ সবসময় থাকে। যা সবসময় থাকে তাকে বলা হয় সৎ। তা সৎ বিষয় বুদ্ধির বিষয় কি? সৎ। অসৎ বিষয় বুদ্ধির বিষয় অসৎ। ঘটা বিষয় বুদ্ধির বিষয় কি? ঘট। সৎ বিষয় বুদ্ধির বিষয় সৎ। তো অস্তিত্ব বুদ্ধি, অস্তিত্ব বুদ্ধির বিষয় কি? সৎ। ঘট বুদ্ধি, ঘটা বিষয় বুদ্ধির বিষয় কি? ঘট। তো ঘট বুদ্ধি সবসময় থাকে না, এই জন্য ঘট বুদ্ধির বিষয় যে ঘট তা অসৎ। আর সৎ বুদ্ধির বিষয় সৎ। তো সদ্বুদ্ধির বিষয় যে সদ্বুদ্ধি, সদ্বুদ্ধি মানে সৎ বিষয় বুদ্ধি, সে সবসময় থাকে। এই জন্য সৎ বিষয় বুদ্ধির যে বিষয় সৎ তা সৎ। এখন বলা হয়েছে ঘটাদি বুদ্ধি কি বেবিচার হয়, ঘটাদি বুদ্ধি সবসময় থাকে না, এই জন্য ঘটাদি বুদ্ধির যে বিষয় তা অসৎ। কিন্তু সদ্বুদ্ধি কি? সদ্বুদ্ধি সৎ বিষয়ক যে বুদ্ধি, তো সদ্বুদ্ধি বিষয়ে যে বুদ্ধি সে বেবিচার হয় না, সদ্বুদ্ধি সবসময় থাকে। এর জন্য তস্মাৎ ঘটাদি বুদ্ধি বিষয় অসন বেবিচারাত ন তু সদ্বুদ্ধি বিষয় অবেবিচারাত। এর জন্য সৎ বুদ্ধি ঘটাদি বুদ্ধি বিষয়, ঘটাদি বুদ্ধির যে বিষয় কি? অসৎ। ঘটাদি বুদ্ধির বিষয় কি? ঘট। আর ঘট কি? অসৎ। কারণ কি? বেবিচারাত। ঘট বুদ্ধি সবসময় থাকে না, পরিবর্তন হতেই থাকে। ঘট থাকলে ঘট বুদ্ধি, ঘট না থাকলে ঘট বুদ্ধি নাই। এই জন্য ঘটাদি বুদ্ধির যে বিষয় যে ঘট আদি তা অসৎ, কারণ কি? বেবিচার হয়। আর সদ্বুদ্ধির বিষয় কি? সৎ, কারণ বেবিচার হয় না। সদ্বুদ্ধির যে বিষয় অস্তিত্ব তা সৎ, কারণ তার বেবিচার হয় না। সৎ বুদ্ধি ঘট বুদ্ধির বিষয় যে ঘট তা কি? অসৎ, কারণ কি? ঘট বিষয়ক বুদ্ধি, ঘট বুদ্ধি সবসময় থাকে না। আর সৎ বিষয়ক বুদ্ধি, সৎ বুদ্ধির বিষয় যে তা অসৎ নয়, কারণ কি? তা বেবিচার হয় না। অবেবিচারাত, বেবিচার না হওয়ার কারণে সৎ বিষয়ক সৎ বুদ্ধির যে বিষয়, সৎ বুদ্ধির যে বিষয় যে সৎ তা অসৎ নয়, কারণ কি? তা বেবিচার হয় না। যা বেবিচার হয়, যে বুদ্ধির বেবিচার হয়, সেই বুদ্ধির যে বিষয়, সেই বুদ্ধিকেই বলা হয় অসৎ। ঘটাদি বুদ্ধি বারবার বলা হচ্ছে, কারণ কি? বিচারেরই বিষয় না, প্রথমবারে শুনলে পরে অনেক কঠিন লাগবে। ঘটাদি বুদ্ধির বিষয় হলো ঘট। ঘটাদি ঘট পট মঠ, এর এই রূপ যে বুদ্ধি, ঘট বুদ্ধি, পট বুদ্ধি, মঠ বুদ্ধি, কলস বুদ্ধি, হাতি বুদ্ধি, এই বুদ্ধির যে বিষয় কি? ঘট, সে অসৎ। কারণ কি? এই বুদ্ধি সবসময় পরিবর্তন হতে থাকে। কিন্তু সদ্বুদ্ধির বিষয় সৎ, তা অসৎ নয়, কারণ কি? সদ্বুদ্ধি বেবিচার হয় না। এখন আবার পূর্বপক্ষী এসেছে ঘটে। এখন সদ্বুদ্ধি আর অসৎ বুদ্ধি, সদ্বুদ্ধির বিষয় সৎ, আর অসৎ বুদ্ধির যে বিষয় তা অসৎ। কারণ কি? সদ্বুদ্ধি বেবিচার হয় না, অসৎ বুদ্ধি বেবিচার হয়। পূর্বপক্ষী শঙ্কা করছেন ঘটে বিনষ্টে ঘট বুদ্ধৌ ব্যবিচরন্তাম সদ্বুদ্ধি অপি ব্যবিচরতি চেত। ঘটে বিনষ্টে, ঘট যদি নষ্ট হয়ে যায় তবে ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, তা সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। যদি ঘটের নাশ হয়ে গেলে পরে, ঘট নাশ হয়ে নষ্ট হয়ে গেলে পরে ঘট বিষয়ে বুদ্ধি নষ্ট হয়ে যায়। সদ্বুদ্ধি, তবে সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। শঙ্কা মানে সংশয়,
সংশয় করছেন যে সদ্বুদ্ধি ঘটবুদ্ধি, ঘট যদি নষ্ট হয়ে যায় তো ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, ঘটবুদ্ধি নষ্ট হয়ে গেলে তো সদ্বুদ্ধিও থাকলো না। যেমন ঘটক, এখন ঘট যখন আছে তখন বলি, ঘট যখন সামনে থাকে তখন বলি ঘট অস্তি, ঘট আছে। তা ঘট যদি নষ্ট হয়ে যায় তা ঘটবুদ্ধি যে সব ঘটবুদ্ধিও নাই। তা ঘটবুদ্ধি না থাকলে ঘট সদ্বুদ্ধিও নেই, অস্তিত্ব বুদ্ধি কোথায় থাকলো? আর কোথায় ঘটবুদ্ধিও নাই। এটা শঙ্কা করছে যে ঘটে যদি ঘট নষ্ট হয়ে গেলে ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, ঘটবুদ্ধি নষ্ট হয়ে গেলে সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। তা তো পূর্বক্ষী বলছে তুমি যে সিদ্ধান্তিকে বলছে, তুমি যে বলছো সদ্বুদ্ধি সবসময় থাকে, সদ্বুদ্ধি কই থাকলো? যখন নষ্ট হয়ে গেল, ঘটবুদ্ধি নষ্ট হয়ে গেল, ঘটবুদ্ধি হয়ে গেল, ঘটে যে অস্তিত্ব বুদ্ধি ছিল তাও তো থাকলো না, তা সদ্বুদ্ধি তো নষ্ট হয়ে গেল। তখন বলছে না পটাদগপি সদ্বুদ্ধি দর্শনাথ, ঘট যদি নষ্ট হয়ে যায়, ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়। তুমি যে বলছো ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়, ঘটবুদ্ধি নষ্ট হলে সদ্বুদ্ধি নষ্ট হয়, তা নয়। সদ্বুদ্ধি কোথায় দেখা যায়? পটাদি, কাপড়াদিতে। ঘট নষ্ট হয়ে গেলে কিন্তু কাপড় অস্তি, কাপড়ও আছে, এই যে অস্তিত্ব বুদ্ধি সেখানে থেকে যায়। ঘট নষ্ট হলেও সদ্বুদ্ধি নষ্ট হয় না, সদ্বুদ্ধি অন্যত্র, অন্য জায়গায়, যেমন ঘটাদিতে, হাতি আদিতে দেখা যায়। বিশেষণ বিষয়া এবার সদ্বুদ্ধি, সদ্বুদ্ধি কাকে বিষয় করে? বিশেষণকে, সৎকে। যেমন ঘট অস্তি, ঘট হলো বিশেষ্য, আর অস্তি হলো সৎ হলো বিশেষণ। সে সদ্বুদ্ধি কাকে বিষয় করে? বিশেষণকে। বিশেষণ বিষয়া এবার সদ্বুদ্ধি, মানে স্ত্রীলিঙ্গ, সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করে। সদ্বুদ্ধি কাকে বিষয় করে? বিশেষণকে। যেমন ঘট অস্তি, ঘট সন, এখানে সন হলো বিশেষণ ঘট। যেমন নীল কমল, এখানে বিশেষণ, এখানে গুণকে বিশেষণ বলে, নীল হলো গুণ, কমলের বিশেষণ হলো নীল। তদ্রূপ এখানে ঘট সন, ঘট হলো বিশেষ্য, আর সন হলো সৎ হলো কি? বিশেষণ। তো বিশেষণকে বিষয় করে কি? সদ্বুদ্ধি। সদ্বুদ্ধির বিষয় কি? সৎ, বিশেষণ। এখন পূর্বপক্ষী শঙ্কা করেছিল ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়, ঘটবুদ্ধি নষ্ট হয়ে গেলে তো সদ্বুদ্ধি নষ্ট হয়ে যায়। পূর্বপক্ষীর শঙ্কা করলে পরে উত্তরপক্ষী উত্তর দিয়েছেন যে সিদ্ধান্ত পক্ষী, উত্তরপক্ষী ওকেই বলা হয় সিদ্ধান্ত পক্ষীকে, যে উনি উত্তর দিয়েছেন কি? যে ঘট যদি নষ্ট হয় ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, কিন্তু সদ্বুদ্ধি নষ্ট হয় না। সদ্বুদ্ধি তো পটাদিতে, কাপড় আদিতেও দেখা যায়। আদি মানে অন্যান্য পদার্থ, আদি শব্দের দ্বারা বোঝা যায় ইত্যাদি ইত্যাদি। ঘট ইত্যাদিতেও ঘটাদিতেও দেখা যায়। সদ্বুদ্ধিবৎ ঘটবুদ্ধি অপি ঘটান্তরে দৃশ্যতি চেত। এখন আবার পূর্বপক্ষী এসেছে, যেমন ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, কিন্তু এই যে বলা সেটাও ঠিক নয়। সদ্বুদ্ধি যেমন ঘট নষ্ট হলেও অন্য বস্তুতে, পটাদিতে, কাপড় আদিতে, হাতি আদিতে দেখা যায়, তদ্রূপ ঘটবুদ্ধি তো অন্য ঘটে দেখা যায়, ঘটবুদ্ধি অন্য ঘটে দেখা যায়। তবে কি ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়নি, এটা সংশয় করছে কে? পূর্বপক্ষী, যে ঘট যদি নষ্ট হয় ঘটবুদ্ধি নষ্ট হয় না। কারণ কি? ঘটবুদ্ধি অন্য ঘটে দেখা যায়। যেমন সদ্বুদ্ধি ঘট নষ্ট হয়ে গেলে ঘটে না দেখলেও কাপড় আদিতে দেখা যায়, তেমন ঘটবুদ্ধি ঘট নষ্ট হলেও অন্য ঘটে দেখা যায়। কিন্তু উত্তর দিয়েছে সিদ্ধান্ত পক্ষ কি? ন পটাদৌ অদর্শনাথ, ঘটবুদ্ধি ঘট নষ্ট হলে অন্য ঘটে থাকে, কিন্তু কাপড় আদিতে ঘটবুদ্ধি থাকে না। তো ঘটবুদ্ধি সব জায়গায় থাকলো না। কোথায়?
কাপড় আদিতে, হাতি আদিতে যত বস্তু আছে, ঘট ছাড়া অন্য কোনো বস্তুতে ঘটবুদ্ধি থাকে না। এর জন্য ঘটবুদ্ধির বিষয় যে বুদ্ধি, বিষয় না, ঘটবুদ্ধির যে বিষয় সে অসৎ। কারণ কি, ঘটবুদ্ধি সবসময় থাকে না। এর জন্য ঘটবুদ্ধির বিষয় যে ঘট তা অসৎ। ঘটবুদ্ধির বিষয় ঘটে থাকলেও পট আদিতে, কাপড় আদিতে থাকে না। কিন্তু সৎ বুদ্ধি ঘট নষ্ট হয়ে গেলেও পট আদিতে থাকে। পট মানে কাপড়, বারে বারে বলতে হয় কারণ মনে থাকবে না আপনাদের। এখন আবার পূর্বপক্ষী সংশয় করেছে, সদ্বুদ্ধিরপি নষ্টে ঘটে ন দৃশ্যতে ইতি চেত। সদ্বুদ্ধি তো ঘটে থাকে না, নষ্ট ঘটে। ঘট নষ্ট হয়ে গেলে সদ্বুদ্ধি তো দেখা যায় না। যেমন দেখেন, আবার একটা বিচার করি প্রথম থেকে। প্রথমে পূর্বপক্ষী বলেছিল ঘট নষ্ট হলে ঘটবুদ্ধি নষ্ট হয়ে যায়, ঘটবুদ্ধি নষ্ট হয়ে গেলে সদ্বুদ্ধিও থাকে না। সিদ্ধান্ত বলছে না, সদ্বুদ্ধি ঘট নষ্ট হলেও পট আদিতে থাকে, অন্য পটে থাকে। তবে আবার বলছে পূর্বপক্ষী, যদি ঘট নষ্ট হলেও, যেমন সদ্বুদ্ধি ঘট নষ্ট হলেও অন্য পটে থাকে, কাপড়ে থাকে, তেমন ঘটবুদ্ধি এক ঘট নষ্ট হলে অন্য ঘটে থাকে। তখন সিদ্ধান্তী বলেছে না, ঘটবুদ্ধি এক ঘট নষ্ট হলে অন্য ঘটে থাকে, কিন্তু সব জায়গায় থাকে না। কারণ কি, যে ঘটবুদ্ধি অন্য কাপড় আদিতে থাকে না। তখন আবার পূর্বপক্ষী শঙ্কা করেছে সংশয়। শঙ্কা মানে কি, সংশয়। একটা শব্দের অর্থ বারবার বলা যায় না। শঙ্কা শব্দের অর্থ হলো সংশয়। পূর্বপক্ষী শঙ্কা করেছে সদ্বুদ্ধি অপি নষ্ট ঘটে। যে ঘট নষ্ট হয়ে যায় সেখানেও তো সদ্বুদ্ধি থাকে না। তো ঘট যদি নষ্ট হয়ে গেলে ঘটবুদ্ধি থাকে না, তোমার ঘট নষ্ট হয়ে গেলে সেখানেও তো সদ্বুদ্ধি দেখা যায় না। তখন উত্তর দিয়েছে, ন বিশেষ্যাভাবাৎ। সদ্বুদ্ধি কেন থাকে না, বিশেষ্যই নাই। বিশেষ্য যদি না থাকে তো সদ্বুদ্ধি কোথা থেকে আসবে? দেখেন, সদ্বুদ্ধি বিশেষণ বিষয়া সতি বিশেষ্যাভাবে বিশেষণানুপপত্তৌ কিম বিষয় স্যাৎ। সদ্বুদ্ধি কাকে বিষয় করে? পূর্বে আমরা শুনেছি, পড়েছি, সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করে। তো সদ্বুদ্ধি বিশেষণ বিষয়া সতি, সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করলেও বিশেষ্য অভাবে, বিশেষ্য যদি না থাকে, বিশেষণ অনুপপত্ত, বিশেষণই থাকলো না। সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করে, তো যদি বিশেষ্য না থাকে, যেখানে বিশেষ্যই নাই, ঘটেই নাই, সেখানে কি বিশেষণই তো নাই। তো বিশেষণ না থাকলে সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? যেখানে বিশেষ্য মানে কি ঘট, বিশেষ্য বুদ্ধি নাই, যেখানে বিশেষ্যই নাই সেখানে বিশেষণও নাই। তো বিশেষণেই যদি না থাকে তবে সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? সদ্বুদ্ধি বিষয় তো, সদ্বুদ্ধির বিষয় তো বিশেষণ। সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করলেও, সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করলেও বিশেষণ যেখানে নাই সেখানে তো বিশেষণও নেই, তবে সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? পূর্বপক্ষী শঙ্কা করেছিলেন কি, যে সদ্বুদ্ধি ঘট নষ্ট হয়ে গেলে তো থাকে না। যেমন ঘটবুদ্ধি ঘট নষ্ট হয়ে গেলে থাকে না, তেমন সদ্বুদ্ধি ঘট নষ্ট ঘটে থাকে না। তখন পূর্বপক্ষী সিদ্ধান্তী বলেছে, ঘটবুদ্ধি নষ্ট ঘটে থাকবে কিভাবে? সদ্বুদ্ধি নষ্ট ঘটে থাকবে কিভাবে? সেখানে তো বিশেষণই নাই। সদ্বুদ্ধি তো বিশেষণকে বিষয় করে। সদ্বুদ্ধি কাকে বিষয় করে? বিশেষণকে বিষয় করে। সদ্বুদ্ধির বিশেষণ কখন থাকবে? যখন বিশেষ্য থাকে। বিশেষ্য যেখানে সেখানেই বিশেষণ। বিশেষ্যই যদি না থাকে বিশেষণ থাকবে কিভাবে? তা বিশেষণই যদি না থাকে তবে সদ্বুদ্ধি হবে কিভাবে? তো সদ্বুদ্ধির বিষয় হলো বিশেষণ, আর বিশেষণ কোথায় থাকে? বিশেষ্যে। তো বিশেষ্য যেমন ঘটবুদ্ধি,
ঘট বুদ্ধি, ঘট ঘট অস্তি, ঘট আছে। এখানে ঘট হলো বিশেষ্য আর অস্তিত্ব হলো বিশেষণ। তা সদ্বুদ্ধি কাকে বিষয় করে? অস্তিত্বকে, সনকে। হ্যাঁ, তো এখানে ঘট হলো বিশেষ্য। যদি ঘট নষ্ট হয়ে যায়, ঘট নষ্ট হয়ে গেলে সদ্বুদ্ধি কিভাবে থাকবে? কারণ কি, ঘট নষ্ট হয়ে গেলে তো বিশেষণই নাই। সদ্বুদ্ধি কাকে বিষয় করে? বিশেষণকে। তো বিশেষ্য যদি না থাকে তবে বিশেষণ তো থাকে না। তো বিশেষণ না থাকলে কাকে আর বিষয় করবে? এটা পূর্বপক্ষী আক্ষেপ করে উত্তর দিয়েছে। এবং সিদ্ধান্তে আক্ষেপ করে উত্তর দিয়েছে। পূর্বপক্ষী শঙ্কা করেছিল নষ্ট ঘটে, ঘট নষ্ট হয়ে গেলে সেখানে তো সদ্বুদ্ধি থাকে না। তখন সিদ্ধান্তে বলেছেন যে ঘট তো বিশেষ্য, তো বিশেষ্য যদি না থাকে বিশেষণও থাকে না। তো বিশেষণ না থাকলে কাকে বিষয় করবে? সদ্বুদ্ধি। সদ্বুদ্ধি তো বিশেষণকে বিষয় করে। নতু পুনঃ সদ্বুদ্ধি বিষয়াভাবাৎ। বিষয় অভাব হলে সদ্বুদ্ধির অভাব হয় না, কিন্তু বিষয় অভাব হলে সদ্বুদ্ধির অভাব হয় না। বিশেষণই নাই, এর জন্য সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করতে পারছে না। সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করে, সদ্বুদ্ধি বিশেষণকে বিষয় করে, কিন্তু বিশেষণে যদি না থাকে তবে সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? ঘট যদি না থাকে তাকে বিশেষণ নাই, তো বিশেষণই নাই, তো সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? এখানে সদ্বুদ্ধি বিষয় না হলে যে সদ্বুদ্ধি থাকে না এমন ঠিক নয়। কারণ কি, বিশেষণ না থাকার কারণে সদ্বুদ্ধি নাই। সদ্বুদ্ধির যে বিষয় তাই নাই, তো বিষয় কাকে করবে? সদ্বুদ্ধি। সদ্বুদ্ধি বিষয় অভাব কারণে, ঘটের অভাবে সদ্বুদ্ধি নাই এরকমের বলা যায় না। ঘট নাই এর জন্য সে সদ্বুদ্ধি নাই এমন বলা যায় না। ঘট নাই তো বিশেষণই নাই, তো বিশেষণ না থাকলে সদ্বুদ্ধি কাকে বিষয় করবে? এখন পূর্বপক্ষী আবার বলছেন একাধিকরণম ঘটাদি বিশেষ্যাভাবে নয় উক্তম। তো ঘটাদি যদি না থাকে বিশেষণ থাকে না, বিশেষণ না থাকলে সদ্বুদ্ধি আর সেখানে থাকতে পারে না, সদ্বুদ্ধির বিষয় করতে পারে না। কি, তবে যদি না করতে পারে তো এক অধিকরণে দুটো বুদ্ধি পূর্বে বলা হয়েছে। এক অধিকরণে একটা আশ্রয়ে, যেমন ঘটে দুটো বুদ্ধি, ঘট আর ঘটত্ব বুদ্ধি, অস্তিত্ব বুদ্ধি। তবে যদি বিশেষণ না থাকে, বিশেষ্য না থাকে, ঘটাদি বিশেষ্য না থাকে, তবে দুটা বুদ্ধি যে এক অধিকরণে থাকার কথা বলেছিলে, পূর্বপক্ষী বলছে সিদ্ধান্তিকে যে তুমি যে বলেছে একটাই আশ্রয়ে দুটা বুদ্ধি থাকে, সদ্বুদ্ধি আর অসদ্বুদ্ধি, তবে বিশেষ্য না থাকলে, বিশেষ্য অভাবে ঘটাদি বিশেষ্য হবে নয় উত্তম। ঘটাদি বিশেষ্য না থাকলে দুটো বুদ্ধি তো থাকলোই না। তখন পূর্বপক্ষী বলেছে দেখো না এটা ঠিক নয়, কারণ না সিদ্ধান্তি বলেছে যে এটা ঠিক নয়। কেন? ন ইদম উদকম ইতি মরিচ্যাদৌ অন্যতরা ভাবেওপি সমানাধিকরণ্য দর্শনাৎ। ইদম উদকম এই জল, এগুলো জল আমরা বলি। ইদম মানে সন্নিকর্ষে, যেমন পাশে যেটাকে বলে ইদম উদকম এই জল। যেমন মরিচি আদি, যেমন মরিচি মানে জলে, যেমন মরুভূমিতে সূর্যের কিরণে জল দেখা যায়, সেই জলাদিতে যে ইদম জলম প্রয়োগ করা হয়, এই জল এরূপ বলা হয়। অন্যতার অভাবে, সেখানে জল না হলেও কি হয়, ইদম জল এই জল এরূপ ব্যবহার করা হয়। এখানে তো সমানাধিকরণ সমানাধিকরণ্য দর্শনাৎ। সমানাধিকরণ দেখা যায়, একটা বস্তু না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে দুটা বুদ্ধি। কি, এই জল ইদম বুদ্ধি আর জল বুদ্ধি, ইদম বুদ্ধি জল বুদ্ধি। এখানে কিন্তু জল নাই, জল না থাকলেও কিন্তু জল বুদ্ধি দেখা যায়। এর জন্য বলে যে দুটা বুদ্ধি বিশেষ্য যদি না থাকে তাহলে দুটা বুদ্ধি একই অধিকরণে থাকতে পারে না। এই যে পূর্বপক্ষীর শঙ্কা, এর সমাধান করেছে না। যেমন মরুভূমিতে জল নাই, তারপরেও কিন্তু দুটা বুদ্ধি দেখা যায়, একটা জল বুদ্ধি আর একটা ইদম বুদ্ধি। ইদম মানে অধিষ্ঠান মানে মরুভূমি বুদ্ধি।
মরুভূমি বুদ্ধি, ইদম জলম, দুটো বুদ্ধি দেখা যায়। এখানে যে পূর্বপক্ষী শঙ্কা করেছিল একই বস্তুতে দুটা বুদ্ধি থাকতে পারে না বিশেষ অভাবে, কিন্তু সিদ্ধান্ত বলেছে না, এটা নয়। যেমন মরুভূমিতে দুটো বুদ্ধি থাকে, তদ্রূপ একই বস্তুতে দুটো বুদ্ধি থাকতে পারে। তস্মাৎ দেহাদেহে দ্বন্দ্বস্য চ সকারণস্য সত অসত ন বিদ্যতে ভাব। দেহাদির দ্বন্দ্ব, দেহাদি যে দ্বন্দ্ব, শরীর আদি শীতোষ্ণ আদি যে দ্বন্দ্ব, আর ওর যে কারণ শরীর আর শীত আদির যে কারণ অসৎ, সেই অসৎ যে শীত আর উষ্ণ আদি, শীত উষ্ণ শরীর আর এরগুলোর যে কারণ এই যে অসৎ, এই অসতের কি বিদ্যতা ন বিদ্যতে ভাব, এর ভাব নাই, অস্তিত্ব নাই। কারণ কি? বেবিচারা যেমন শরীর শীত বুদ্ধি, শীত বিষয়ক বুদ্ধি, শীত বিষয়ক বুদ্ধির বিষয় কি? শীত কি সবসময় থাকে না। তো বিষয়ক বুদ্ধি সবসময় থাকবে না। কারণ কি? শীত যখন আছে তখনই শীত বিষয়ক বুদ্ধি আছে। তা শীত বিষয়ক বুদ্ধির বিষয় কি? শীত। তো শীত বুদ্ধি সবসময় থাকে না, শীত থাকলেই শীত বুদ্ধি। তা শীত বুদ্ধির বিষয় কি? শীত, সে অসৎ। কারণ কি? শীত বুদ্ধি সবসময় থাকে না। শীত বুদ্ধি সবসময় না থাকলে শীত বুদ্ধির যে বিষয় শীত, তা অসৎ। সুখ বুদ্ধি, সুখ যখন তখনই সুখ বুদ্ধি, উষ্ণ যখন তখনই উষ্ণ বুদ্ধি, পরে আবার উষ্ণ চলে গেলে উষ্ণ বুদ্ধি থাকে না। তো উষ্ণ বুদ্ধির বিষয় যে সে অসৎ। কারণ কি? সবসময় থাকে না। তো এখন মূল অর্থ হলো অসৎ কি? যে বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না, সেই বিষয়ক বুদ্ধির যে বিষয়, সেই বিষয়কে বলা হবে অসৎ। যেমন ঘট বিষয়ক বুদ্ধি, ঘট বুদ্ধি মানে ঘট বিষয়ক বুদ্ধি সবসময় থাকে না। এই জন্য ঘট বিষয়ক বুদ্ধির যে বিষয় কি? ঘট। তা ঘট অসৎ। আর অস্তিত্ব সৎ, সন পটাসন, ঘটাসন, হস্তিসন, মনুষ্যসন। এই যে সৎ বিষয়ক যে বুদ্ধি, সে সবসময় থাকে। ঘট বুদ্ধি নষ্ট হলেও কি হয়? সৎ বুদ্ধি অন্য জায়গায় সর্বত্র দেখা যায়। পট আদিতে, কাপড় আদিতে, হাতি আদিতে সব জায়গায় অস্তিত্ব বুদ্ধি দেখা যায়। তো যে বিষয়ক বুদ্ধি, যে বুদ্ধি সব জায়গায় দেখা যায়, সর্বত্র থাকে, তার কোনো নাশ হয় না, সেই বিষয় বুদ্ধির যে বিষয়, তাকে বলা হবে সৎ। যে অস্তিত্ব বুদ্ধির বিষয় সৎ, অস্তিত্ব বুদ্ধির বিষয় সৎ। কারণ অস্তিত্ব বুদ্ধি কখনোই নাশ হয় না, এক রূপ থাকে। তো অস্তিত্ব বুদ্ধির বিষয় যে সৎ, সে সৎ। আর ঘট বুদ্ধির বিষয় যে ঘট, সে অসৎ। কারণ কি? ঘট বুদ্ধি সবসময় থাকে না। এটা হলো মূল বিচারের অর্থ। তথা সত চ আত্মনঃ অভাবঃ অবিদ্যমানতা ন বিদ্যতে সর্বত্র অব্যভিচারাদিতি অবচাম। তথা তদ্রূপ, যেমন শরীর আর শীতোষ্ণ আদি আর এগুলোর যে কারণ, এ অসৎ। কারণ কি? অসৎ। কারণ আগে দেখানো হচ্ছে যে কারণ সব কার্য যে বিকার কি? বেবিচার হয়, সবসময় থাকে না, এই জন্য তাকে অসৎ বলা হয়। অনেক বিচার করা হয়েছে। আর যে সৎ পদার্থ যে আত্মা যে অবিদ্যমানতা ন বিদ্যতে, আত্মার অভাব হয় না। অসৎ বস্তুর ভাব নাই, অস্তিত্ব নেই। সৎ মানে আত্মার অভাব নেই। সর্বত্র অব্যভিচারাৎ মানে আত্মার কখনোই বেবিচার হয় না, কারণ আত্মা সর্বত্রই এক রূপ থাকে। ইতি অবচাম মানে এভাবে আমরা বলেছি, মানে আমরা বলতে এসেছি কি? আত্মা যা সৎ, অসৎ বস্তুর ভাব নাই মানে অস্তিত্ব নেই। সৎ বস্তুর অভাব নেই মানে সে সবসময় তার অস্তিত্ব আছে। এবং আত্মানাত্মনোঃ সদ অসতোঃ উভয়োঃ অপি দৃষ্ট্যা উপলব্ধः অন্তো নির্ণয়ः সদেব সৎ অসৎ, সদেব অসৎ অসদেব ইতি তু অনায়ঃ যথোক্তয়ঃ তত্ত্বদর্শিভিঃ। এবং মানে
এই প্রকারে আত্মা অনাত্মানহ, আত্মার অনাত্মার, আত্মা কি সৎ, অনাত্মা হলো অসৎ, আত্মার অনাত্মার মানে সৎ অসতের এই দুটোর দৃষ্ট উপলব্ধ মানে দুটোই উপলব্ধি হয়েছে, মানে দৃষ্ট মানে দেখেছেন মানে উপলব্ধি করেছেন, কি করেছেন দুটোর নির্ণয় মানে কি সৎ সতেই, অসৎ অসতেই, আত্মার অনাত্মা মানে সৎ আর অসৎ এই যে দুটোর যে নির্ণয় মানে কি সৎ সতেই অসৎ অসতেই এগুলো উপলব্ধি করা হয়েছে। কাদের দ্বারা? তত্ত্বদর্শীবিহি। এই যে পূর্বে বলা হয়েছে সৎ অসৎ, আত্মার অনাত্মা এ দুইয়ের নির্ণয় সৎ তত্ত্বদর্শীদের দ্বারা দেখা হয়েছে, মানে তত্ত্বদর্শী লোক নির্ণয়কে দেখেছেন কি সৎ সতেই অসৎ অসৎই। এখন তত্ত্বদর্শী কাদের বলা হয়? তত্ত্বদর্শী কাদের বলা হয় সেটা বিচার করা হবে। তদিতি সর্বনাম, সর্বম চ ব্রহ্ম তস্য নাম তদ ইতি তদ্ভাবঃ তত্ত্বম ব্রহ্মণ যথাত্মম তৎ দ্রষ্টুম শীলম येषां ते তত্ত্বদর্শিনঃ তেহি তত্ত্বদর্শীবিঃ। তদ হলো সর্বনাম। তদ কাকে বলে? সর্বনাম। তদ একটা শব্দ, তদ হলো সর্বনাম। সর্বম চ ব্রহ্ম, দেখেন সর্বনাম দুটা, সর্বনাম সর্ব কি? সর্বম চ ব্রহ্ম। তৎ কি? তৎ হলো সর্বনাম, তৎ হলো সর্বনাম। তো সর্ব কি? ব্রহ্ম, তো ব্রহ্মর নাম, এর জন্য বলে ব্রহ্ম তস্য নাম তৎ, তস্য নাম তৎ। সর্বনাম শব্দের অর্থ দিল সর্ব কি? ব্রহ্ম, ব্রহ্মের নাম তৎ, তৎ কি? সর্বনাম, সর্বনাম কি? ব্রহ্মের নাম, তো ব্রহ্মের নাম কি? তৎ, ব্রহ্মের নাম কি? তৎ। এই শব্দটা কিভাবে অর্থ বের করলো? তদ হলো সর্বনাম, সর্ব হলো ব্রহ্ম, তা ব্রহ্মের নাম হলো কি? তৎ, ব্রহ্মের নাম হলো তৎ। ইতি তদ্ভাব তত্ত্বম মানে তস্য ভাব তত্ত্বম, তৎ মানে কি? সর্বনাম, সর্বনাম কি? সর্ব মানে ব্রহ্ম, ব্রহ্মের নাম হলো তৎ। তা তার যে ভাব, তত্ত্বের যে ভাব তাকে বলে তত্ত্ব, তত্ত্বের ভাবকে বলে তত্ত্ব। যেমন ঘট, ঘটের ভাব ঘটত্ব, পটের ভাব পটত্ব, ধর্ম, ঘটত্ব পটত্ব, যেমন তৎ তস্য ভাব, ভাব অর্থে তত্ত্ব, তস্য ভাব মানে তদের যে ভাব তত্ত্ব। ব্রহ্মণ যথাত্মম, তত্ত্ব মানে ব্রহ্মের যথাত্ম, যথাত্মম। তদ্দ্রষ্টুম মানে ব্রহ্মের যে স্বরূপ, যথার্থ স্বরূপ তাকে বলে হয় তত্ত্ব, ব্রহ্মের যে যথার্থ স্বরূপ তাকে বলা হয় তত্ত্ব। তো তত্ত্বকে দ্রষ্টুম শীলম येषां দেখার এই স্বভাব যাদের, তত্ত্বকে দেখার স্বভাব যাদের, উপলব্ধি করার স্বভাব যাদের, যেমন উষ্ণভোজী, উষ্ণ ভুঙ্ক্তুম শীলম येषां, ইয়স্য যিনি উষ্ণ মানে গরম গরম খেতেই পছন্দ করেন তাকে বলে উষ্ণভোজী। আর এখানে তত্ত্বদর্শী কাদের বলা হবে? যারা তত্ত্বকে, ব্রহ্মের স্বরূপকে দেখা যাদের স্বভাব, ব্রহ্মের স্বরূপকে দেখা যাদের স্বভাব তাদেরকে বলা হবে তত্ত্বদর্শী। ব্রহ্মণ যথাত্মম তদ দ্রষ্টুম শীলম येषां ते তত্ত্বদর্শিনঃ তেহি তত্ত্বদর্শীবিঃ। তত্ত্বদর্শীবিঃ শব্দের অর্থ হল তত্ত্ব মানে ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের স্বরূপকে দেখা স্বভাব যাদের তাকে বলা হয় তত্ত্বদর্শী। সেই তত্ত্বদর্শীদের দ্বারা সৎ আর অসতে দুটোর নির্ণয় মানে সৎ সতেই অসৎ সতেই এভাবে নির্ণয়কে উপলব্ধি করা হয়েছে। তো তৎ শব্দ হলো কি? তৎ হলো সর্বনাম, সর্বনাম শব্দ হলো তস্য না তৎ, সর্ব মানে ব্রহ্ম, ব্রহ্মের নাম, তো ব্রহ্মের নাম কি? তৎ। ততের যে ভাব তাকে বলে তত্ত্ব, তত্ত্ব মানে ব্রহ্মের যথাত্ম, ব্রহ্মের স্বরূপ, ব্রহ্মের স্বরূপকে দেখার স্বভাব যাদের তাকে বলা হয় তত্ত্বদর্শী। দ্রষ্টুম শীলম येषां ते তত্ত্বম দ্রষ্টুম শীলম येषां ते তত্ত্বদর্শিনঃ, বহুবচন, এক তত্ত্বদর্শী, তত্ত্বদর্শিনৌ, তত্ত্বদর্শিনঃ। তত্ত্বদর্শী প্রথমা का एक वचन, तत्वदर्शिनौ द्वितीया का द्विवचन, प्रथमा का द्विवचन,
প্রথমের বহুবচন হলো তত্ত্বদর্শিনঃ। তত্ত্বকে দেখার স্বভাব যাদের তাদেরকে বলা হয় তত্ত্বদর্শী। ঠিক তত্ত্বদর্শিনঃ বহুবচন, এখানে তৃতীয়ার বহুবচন তত্ত্বদর্শিবিহি। তত্ত্বদর্শীদের দ্বারা, যারা তত্ত্বকে দেখার স্বভাব যাদের তাদেরকে বলা হয় তত্ত্বদর্শী। তাদের দ্বারা তত্ত্বদর্শিবিহি, তত্ত্বদর্শীদের দ্বারা সৎ আর অসৎের দুইয়ের যে নির্ণয়, যে সতে সৎ অসতে সৎ এভাবে দেখা হয়েছে। ত্বমপি তত্ত্বদর্শিনাম দৃষ্টিমাশ্রিত্য শোকম মোহম চ হিত্বা শীতোষ্ণাদীনি নিয়তরূপাণি দ্বন্দ্বানি বিকারঃ অয়ম অসন এব মরীচি জলবদ মিথ্যা অবভাসত ইতি মনসি নিশ্চিত্য তিতিক্ষস্য ইতি অভিপ্রায়ঃ। ত্বমপি তত্ত্বদর্শিনাম দৃষ্টিম, মানে ত্বম মানে তুমিও তত্ত্বদর্শীরা যেমন আত্মাকে দেখে, তখন তুমিও তত্ত্বদর্শিনাম দৃষ্টিং, তত্ত্বদর্শীদের যে দৃষ্টি বুদ্ধিকে আশ্রয় করে। দৃষ্টি মানে এখানে বুদ্ধি শব্দে তত্ত্বদর্শী কারা? তত্ত্ব মানে ব্রহ্মের স্বরূপকে দেখা যাদের স্বভাব তাকে বলা হয় তত্ত্বদর্শী। তুমিও তত্ত্বদর্শীদের বুদ্ধিকে, দৃষ্টি মানে দৃষ্টিকে, তত্ত্বদর্শীদের বুদ্ধিকে আশ্রয় করে। হে অর্জুন, তুমিও তত্ত্বদর্শীদের বুদ্ধিকে আশ্রয় করে শোকং চ মোহং চ হিত্বা, শোক আর মোহ কি সুতোষ্ণ সুখ দুঃখের কারণে সবাই মোহ দেখা যায়। আর শোক কি? শোক হলো সুখের বিয়োগ। সুখ চলে গেলে শোক হয়, সুখের কারণ চলে গেলেও শোক হয়। আর শোক কি? দুঃখ সংযোগ, দুঃখের সংযোগ হলেও শোক হয়। যেমন কেউ কিছু খারাপ কথা বলে দিলে কি হয়? শোক হয়ে যায়। আর ভালো লোকটা যদি বন্ধু, যাকে খুব ভালোবাসি, যে সুখের কারণ, সে যদি চলে যায় তবেও শোক হয়। কারণ কি? সুখ আর সুখের কারণ ঠিক বিয়োগ হলেও শোক, আর দুঃখের কারণ বিয়োগ হলেও শোক। দুঃখ কি? কেউ এক কষ্ট দিল, কষ্ট যে বাণীটা আর বাণী যে দিল, দুটাই শোকের কারণ। এখন শোক আর মোহকে, হে অর্জুন, তুমি তত্ত্বদর্শীদের বুদ্ধিকে আশ্রয় করে শোক মোহকে হিত্বা মানে ত্যাগ করে সুতোষ্ণাদিনী, শীতোষ্ণ সুখ দুঃখ যত দ্বন্দ্ব মান অপমান সবকেই নিয়ত অনিয়ত রূপানি মানে থাকে আর থাকে না, কখনো আছে কখনো থাকে না। এই যে নিয়ত অনিয়ত রূপানি যে দ্বন্দ্ব আনি, যে দ্বন্দ্ব, এই বিকারও হয়। আমি সব বিকার মানে কি? কার্য। এই তুমি শোক মোহকে না করে, শোক মোহকে ত্যাগ করে এই যে শীতোষ্ণ আদি, এগুলো সবেই এই যে দ্বন্দ্ব, শীতোষ্ণ রাগ দেশ মান অভিমান সুখ দুঃখ, এই যে দ্বন্দ্ব, এই সবেই বিকার। এবং অয়ম অসন, বিকার হওয়ার কারণ কি? অসৎ, এগুলো সবেই অসৎ। বিকার মানে কি? বিকারহি চ বেবিচারতি, পূর্বে এসেছে না? বিকার চ বেবিচারতি, যে কার্য পদার্থ সবসময় থাকে না, বেবিচার হয়। আর যার বেবিচার হয় সে অসৎ। যে বিষয় বুদ্ধির বেবিচার হয়, সেই বিষয় বুদ্ধির যে বিষয় সে অসৎ। এই যে শীতোষ্ণ সুখ দুঃখ মান অপমান রাগ দেশ, এই যে দ্বন্দ্ব, সবই বিকার, সবই কার্য হওয়ার কারণে এসব কি? অসৎ। মরিচি জলবৎ মিথ্যা ভাবাসাতে, মরিচি মরুভূমির জলের মতো সবগুলোই মিথ্যা, কারণ এখন আছে পরে নাই। যার পূর্বে সৃষ্টি উৎপত্তি আর বিনাশ আছে তা অসৎ, সবই জল। মরিচি মানে মরুভূমির যে জল, তা কি বাস্তবতা নেই, শুধুমাত্র দেখা যায় অজ্ঞানের কারণে। তদ্রূপ এই যত বিকার কার্য পদার্থ দ্বন্দ্ব যে রাগ দেশ মান অপমান শীতোষ্ণ, সবেই কি? বিকার হওয়ার কারণে
অসৎ, আর অসৎ কি মরু মরীচিকার মতো সবেই মিথ্যা। ইতি মনসি নিশ্চিত, এরূপ মনসি মনে নিশ্চিত করে, নিশ্চিত করে তিতিক্ষস্য ইতি অভিপ্রায়, মানে তুমি তিতিক্ষা করো। তা পূর্বে বলেছিল চতুর্দশ শ্লোকের মাধ্যমে বলা হয়েছিল শীতোষ্ণকে সহ্য করো। তখন প্রশ্ন হতে পারে শীতোষ্ণ কেন সহ্য করব? এখানে কিন্তু বলা হয়েছে তত্ত্বদর্শীদের দৃষ্টিকে মানে বুদ্ধিকে আশ্রয় করে, শোক মোহকে না করে, শোক মোহকে ত্যাগ করে। এই যে দ্বন্দ্ব, শীতোষ্ণ, রাগ, দেশ, মান, অপমান, সব এই বিকার, এগুলো সব কার্য হওয়ার কারণে সবেই মিথ্যা, সবেই অসৎ, মরু মরীচিকার মতো সবেই মিথ্যা। এরূপ তুমি নিশ্চয় করে এই যে দ্বন্দ্ব, রাগ, দেশ, মান, অভিমান, শীতোষ্ণ সবে সহ্য করো। তবে কেন সহ্য করব? বা এর কোনো বাস্তবতা নেই, এ শুধু আসে আর যায়। এখন আমি সুখ পেলে, দুঃখ পেলে শোক করতেও পারি, নাও করতে পারি। কারণ কি, যদি আমার হৃদয়ে ধারণ হয় যেগুলো তো আসে আর যায়, জীবনের একটা অংশ, এগুলো কোনোই অস্তিত্ব নেই। দেখেন এখন এই শোক, একটু পরেই সুখ, হ্যাঁ, একটু পরেই সুখ। এর জন্য এর কোনো অস্তিত্ব নেই। এর কোনো অস্তিত্ব মানে কি, দীর্ঘমেয়াদী নাই, ক্ষণস্থায়ী সবেই। যে ক্ষণস্থায়ী যে কায়রো পদার্থ, তার কোনো অস্তিত্ব নেই। অসৎ, যে অসৎ তার কোনো ভাব নেই, আর যে যা সৎ তার অভাবও নাই। যেমন সৎ কি আত্মা, আর অসৎ কি ঘটাদি যত বস্তু। তো অসৎ কাকে বলে? যে বিষয়ক বুদ্ধি বেবিচার হয়। ঘটবুদ্ধি সবসময় থাকে না। যেমন শীত বুদ্ধি, উষ্ণ বুদ্ধি, রাগ বুদ্ধি, রাগ সবসময় হয়, দেশ সবসময় হয় না, সে বুদ্ধি সবসময় থাকে না। তো যে বুদ্ধি থাকে না তার যে বিষয় তো রাগ বুদ্ধি, তার রাগ বুদ্ধির বিষয় কি রাগ। তো রাগ বুদ্ধি সবসময় না থাকার কারণে রাগ বুদ্ধির বিষয় যে রাগ, তা কি অসৎ। যে বিষয় বুদ্ধি সবসময় থাকে, সেই বুদ্ধির যে বিষয় তাকেই বলা হবে সৎ। তা রাগ বুদ্ধি, ঘট বুদ্ধি, পট বুদ্ধি, যত বুদ্ধি আছে আত্মাকে সারা, সব বুদ্ধির যে বিষয় সবই অসৎ। কারণ কি, সেই সব বুদ্ধি সবসময় থাকে না। শত্রু যখন আসে সামনে তখন শত্রুত্ব বুদ্ধি হয়। তো শত্রুত্ব বুদ্ধির বিষয় কি শত্রু। তো শত্রু কি অসৎ, কারণ কি সে সবসময় থাকে না। তো এর জন্য সৎ অসৎকে তুমি নির্ণয়কে জেনে, যে সৎ সতেই, অসৎ অসতেই, এর জন্য অসৎ বস্তুর জন্য তুমি শোক করো না। সমস্ত দ্বন্দ্ব যে রুণ শীতোষ্ণ সবে বিকার। এর সুগলিক বিকার মানে কি কার্য হওয়ার কারণ কি মিথ্যা। কারণ কি সবসময় সে থাকে না, কার্য পদার্থ সবসময় থাকে না। মরুচিকার মতো মিথ্যা, বাস্তবতা নেই, শুধু দেখা যায় মাত্র। এরূপ তুমি নিশ্চয় করে হে অর্জুন, তুমি তিতিক্ষ মানে সহ্য করো। অর্জুন তো নয়, সবাইকেই, অর্জুনকে আশ্রয় করে সবাইকেই বলা হয়েছে যে আমরা সবাই সহ্য করব কি, যে অসৎ বস্তুর জন্য আমি কেন উদ্বিগ্ন হব। এ তো আসে আর যায়, এখন শোক উৎপন্ন একটু পরে নাই। তো যার অস্তিত্বই নাই, যার বাস্তবতাই নাই, ক্ষণস্থায়ী বস্তুর জন্য কেন আমি শোক করব, কেন আমি মোহগ্রস্ত হব। এভাবে বিচার কর। আজকের পাঠটা আপনাদেরকে 2-3 বার শুনলে পরে তখন সহজ হয়ে যাবে। এভাবে বিচার করা হবে। কালকে আবার সময় অনুসারে পাঠ চলবে। বারবার যাদের একটু বোঝার চেষ্টা আছে তারা একটু বারবার শুনবেন, তাহলে বুঝতে পারেন। আজকে অনেক ধীরে ধীরে বোঝানো হয়েছে, চেষ্টা করেছি বুঝাতে। আর যাদের একটু বুঝতে সমস্যা, প্রশ্ন থাকতে পারে, তারা অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে পরে তো বুঝবো যে আমি কিভাবে আমার পাঠ কিভাবে চলছে, আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না, আপনাদের মনে কি সংশয় আছে, বা আমি কোথায় বুঝাতে অক্ষম হয়েছি। আমি যে একা সম্পূর্ণভাবে ভালো বুঝাতে পারছি এটা তো নয়, এটা কেউই বলতে পারে না। এর জন্য আমি যদি ভালো কখনো বুঝাতে না পারি বা বুঝতে না পারেন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে উল্লেখ করতে পারেন যে এখানে আমরা বুঝতে পারি নাই। কারণ কি, গীতা এখানে আত্মতত্ত্বকে নির্ণয় করা হচ্ছে না। আত্মতত্ত্বকে নির্ণয়, আত্মাকে বোঝা এত সহজ, একটু কঠিন তো হবেই। আর গীতার 2য় অধ্যায়ের 11 শ্লোক থেকে 21 মানে 21 শ্লোক পর্যন্ত একটু কঠিন আছে। এখানে আত্মতত্ত্ব নির্ণয় একটু কঠিনই হবে, সেখানে অনেক বিচার থাকবে।
পরে আবার সহজ হয়ে যাবে। এর জন্য বোঝার জন্য বারবার শুনতে হবে, বিচার করতে হবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।